জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। নমস্কার ওয়ালাইকুম। মিস, আসসালামু আলাইকুম। আদাব। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? জি মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আসসালামু আলাইকুম। মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মিউট করে রাখো। মিস, এখন তো মাত্র 20 জন জয়েন করে। হ্যাঁ, যে কয়জন জয়েন করেছে আমরা আর 1 মিনিট একটু দেখি, 3 বাজলে আমরা শুরু করে দেব। যারা জয়েন করেছে করেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, 3 বেজে গেছে, আমরা এখন শুরু করতেছি। এরপরে যারা আসবে আসবে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এগুলোর বেসিক ধারণা আর কি এখান থেকে শুরু, ক্লাস 6 থেকে শুরু, 7, 8 এর আস্তে আস্তে এগুলো সম্পর্কে ডিটেলস জানবে। 9 এ যে এটার সম্পর্কে সব থেকে ভালো করে লেখা থাকবে। এখন জাস্ট হচ্ছে কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, যেগুলো তোমরা পরিচিত শব্দ হিসেবে জেনে যাবে যে এটা এরকম জিনিস। এই ডিটেলস জিনিসগুলো তোমরা মেইনলি জানবে যখন ক্লাস 9 এ ফিজিক্স আলাদাভাবে একটা সাবজেক্ট থাকবে, পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, এটা আলাদা সাবজেক্ট। তোমার সায়েন্সে যারা পড়বে তারা পাবে। কেমিস্ট্রি আলাদা সাবজেক্ট থাকবে, বায়োলজি আলাদা সাবজেক্ট থাকবে, যেটা এখন তোমরা বিজ্ঞান হিসেবে পড়তেছো। সেই বিজ্ঞানের মধ্যে এরকম 4টা ভাগ থাকবে: সামাজিক বিজ্ঞান, তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। এই 4টা ভাগ থাকবে। এগুলো তোমরা আলাদা, যারা সায়েন্সে পড়বে তারা 4টা বিজ্ঞান পড়বে। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব এবং সরণ এই দুইটা জিনিস অনেকটাই কাছাকাছি, একটু বেসিক পার্থক্য রয়েছে। সেটা কখন আমরা দূরত্ব বলবো আর কখন সরণ বলবো, সেই জিনিসগুলোই আমরা ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব মনোযোগ দিয়ে ক্লাসের কথাগুলো শোনো, যেখানে যে বুঝতে পারবে না শেষের দিকে আমি সবাইকে সুযোগ দিব, প্রশ্ন থাকলে শেষে জিজ্ঞেস করে জেনে নেবে। প্রত্যেকটা বিষয়ে যেহেতু তোমাদের কাছে নতুন, এই বিষয়গুলো তোমরা আগে কখনো দেখো নাই, এই জন্য বেসিক কিছু উদাহরণের মতো করে দেয়া রয়েছে। যেমন ধরো বলছে যে আনিলা কোনো নির্দিষ্ট মিস, বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে মিস, আসসালামু আলাইকুম। যে আনিলা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে গেল, তারপর সে উল্টো দিকে ঘুরে উত্তর দিকে 4 মিটার গেল। তাহলে প্রথমে কোথায় গেল? দক্ষিণে গেল হচ্ছে 10 মিটার, এরপরে গেছে উত্তর দিকে, মানে ব্যাক ব্যাক করেছে সে আবার, যেখান থেকে যা শুরু করেছিল প্রথমে সেখানে আবার ব্যাক করতে শুরু করেছে। সেটাতে হচ্ছে উত্তর দিকে বলছে, তাহলে সেটা হচ্ছে 4 মিটার। এখন আনিলা তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো, এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে প্রথমে সে দক্ষিণে গেছে 10 মিটার, এরপরে দক্ষিণ থেকে আবার উত্তরে ফিরে আসছে হচ্ছে 4 মিটার। তাহলে 10 আর 4 যোগ করলে আমরা 14 মিটার পেলাম। এটা হচ্ছে আনিলার দূরত্ব কতটুকু অতিক্রম হলো সেটা।
কিন্তু যখন বলবে আনিলার সরণ কতটুকু ঘটলো, তখন কি করতে হবে, যতটুকু সোজা গিয়েছে তারপর আবার যেখান থেকে ব্যাক করেছে ওইটা বিয়োগ করতে হবে। ভালো করে খেয়াল করো, যখন দূরত্ব বের করতে বলবে সেটা যেদিকেই যাক না কেন টোটালটা যোগ হবে, যে কতটুকু গেল, সে সামনে গেল বা পিছনে গেল, এই বিষয়গুলো আমাদের খেয়াল করার দরকার নেই, জাস্ট যোগ করে দিলে আমাদের দূরত্বটা হয়ে যাবে। কিন্তু যখনই সরণ বলবে, সরণ হতে গেলে সোজাসুজি একটা দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু সোজা কিছুটা যে আবার সে ওখান থেকে পিছনে ব্যাক করে এসেছে, যেহেতু দক্ষিণে যাচ্ছিল, দক্ষিণ থেকে আবার যেহেতু উত্তরে আসছে, তার মানে আমরা বলতেছি যে ব্যাক পথে আবার চলে এসেছে। এই জন্য সরণ যখন বের করব তখন অবশ্যই এই দুইটার বিয়োগ ফল হবে। বলো, কে কি বলতে চাচ্ছিলে? এখন এই যে আমরা সরণ ঘটলো মানে বললাম যে প্রথমে 10 মিটার গেল আর পরে 4 মিটার গেল, এটার বিয়োগ করে যেটা বের হলাম সেটা হচ্ছে সরণ। কেন এটাকে কেন আমরা বলছি, এর কারণটা আমাদের জানতে হবে যে কেন এতটুকু আমার হচ্ছে সরণ হচ্ছে। এবার সংজ্ঞা হিসেবে তোমরা দেখো, এটা আন্ডারলাইন করো। দূরত্ব হলো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। যেহেতু প্রথমে 10 মিটার গিয়েছিল, এরপরে 4 মিটার আবার গিয়েছে, সেই জন্য টোটালটা হচ্ছে দূরত্ব। আর দূরত্বটাকে আমরা বলা হচ্ছে যে অতিক্রম করা সে মোট দৈর্ঘ্য। আর সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। বিষয়টা বুঝতে পেরেছো? দূরত্ব আর সরণের মধ্যে জি পার্থক্যটা, সরণ হতে গেলে অবশ্যই সোজাসুজি হতে হবে, এই জিনিসটাই তোমাদের খেয়াল রাখতে হবে। যার কারণে প্রথমে সোজা গিয়েছিল 10 মিটার, এরপরে আবার উল্টো পথে 4 মিটার গিয়েছে, যে কারণে দুইটা বিয়োগ করে। বলো, আবার বলো, কি বলছো? প্লিজ কোনটুকু দাগাবো হিসেবে আপনার কথা কাটাকাটি আসছিল। আচ্ছা, আমি বলেছি যে দূরত্ব হচ্ছে যতটুকু দূরত্ব অতিক্রম করলাম বা দৈর্ঘ্য বরাবর, সেটা সামনেও যেতে পারি পিছনে আসতে পারি, মোট যতটুকু গেলাম আসলাম এই সবটাই হচ্ছে দূরত্ব। আর হচ্ছে যদি কতটুকু সোজা গেলাম, অর্থাৎ সোজাসুজি যে দূরত্বটা অতিক্রম করবো সেটা হচ্ছে সরণ। আমি এটুকুই বলেছি। তো যেহেতু প্রথমে 10 মিটার গিয়েছে, পরে 4 মিটার আবার পিছনে ফিরে এসেছে, বা প্রথমে দক্ষিণে গিয়েছে পরে মিস আসসালামু আলাইকুম। এই জন্য হচ্ছে এই দুইটার বিয়োগ ফলটা হচ্ছে সরণ। তাহলে এখান ম্যাম আপনি থেকে, সরণটা আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ, সরণ হচ্ছে সোজাসুজি দূরত্ব। তুমি যদি আমি বলি যে তুমি হচ্ছে তোমার বাসা থেকে স্কুলে যাবে, সোজা ধরো স্কুলে যাবে, কিন্তু আমি এরকম বলি নাই যে তুমি বাসা থেকে নিউ মার্কেট যাবে, নিউ মার্কেট থেকে তারপরে তুমি স্কুলে যাবে, স্কুল থেকে তুমি ওখানে যাবে, এরকম ভাবে উত্তরে যাবে, দক্ষিণে যাবে, এরকম কিছু বলি নাই। শুধু বলি যদি যে তুমি হচ্ছে সোজা স্কুলে যাবে, তাহলে এই সোজা যতটুকু দূরত্ব এটা হচ্ছে সরণ। কিন্তু এর মধ্যে যদি তুমি কোনো ভায়া মাধ্যমে যাও, যে তুমি নিউ মার্কেট যাবে, নিউ মার্কেট থেকে আবার উল্টো পথে আবার কিছুটা গেলে, এই উল্টো পথগুলো বিয়োগ করতে হবে, তবে তুমি সরণটা পাবে। সরণ হতে গেলে অবশ্যই সোজাসুজি যে দূরত্ব সেইটা অতিক্রম করতে হবে। আর দূরত্বের ক্ষেত্রে সোজাসুজি হতে হবে না, তোমার সোজাও যেতে পারো, বাঁকাও যেতে পারো, উল্টো পথেও যেতে পারো, টোটালটাই হবে হচ্ছে দূরত্ব। এটাই আমি বলেছি। এখান থেকে তোমরা এটুকু আন্ডারলাইন করবে। মিস আসসালামু আলাইকুম। কতটুকু আন্ডারলাইন করবে? দূরত্ব হলো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। আর পরেরটা হচ্ছে সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। এখন এই যে উদাহরণ দিয়ে এটা বোঝালাম, ফাইনালি আমরা কি পেলাম দেখো, দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য, আর সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি বা সরল রেখায় অবস্থিত দূরত্ব। এই হচ্ছে সরণ আর দূরত্বের মধ্যে বেসিক জিনিসটা। সরণ হলো বস্তুটির অবস্থানের প্রথম স্থান থেকে বস্তুটির অবস্থানের শেষ স্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। তাহলে দেখো অবশ্যই এখানে দূরত্বটা হতে হবে সোজাসুজি। এবার দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে রাখছে যে মিসেস রাশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পেছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন,
ম্যাম তিনি আসসালামু আলাইকুম। কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত হলো। তাহলে দেখো প্রথমে ৭ কিলোমিটার গিয়েছে, পরে ৫ কিলোমিটার গিয়েছে, তাহলে ৭ আর ৫ যোগ করলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব 13। হবে। তাহলে ৭ ৫ 12 হচ্ছে আমাদের রাশিদার অতিক্রান্ত দূরত্ব। আর যখনই বলবে যে সরণ কত হলো, যেহেতু প্রথমে কি করেছে সামনের দিকে গিয়েছে হচ্ছে ৭ কিলোমিটার, পরে বাঁক নিয়ে পিছনের দিকে ফিরে এসেছে ৫ কিলোমিটার, তাহলে ৭ থেকে ৫ বিয়োগ করলে আমরা পাবো রাশিদার সরণ 2 কিলোমিটার। মিস আপনি তো বুঝে যাচ্ছেন। এই আমার কথা শুনতে পাচ্ছ না? জি ম্যাম। কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে চুপ থাকো। এখন যারা শুনতে পাচ্ছ না তারা ওয়েট করো, শুনতে পাবে। আচ্ছা, তাহলে সরণ আর দূরত্ব বিষয়টা কি বুঝতে পেরেছো? জি মিস। ওকে, ধন্যবাদ। আমি আবারও বলছি, সরণ হচ্ছে যদি সোজা যায় সেইটা দূরত্ব হবে, যদি আবার বাঁকা পথে ফিরে আসে তাহলে বিয়োগ করতে হবে। আর দূরত্ব হচ্ছে যতটুকু সামনে যাক, পিছনে যাক, ফিরে আসুক, চলে যাক, সবগুলোর যোগফল। তাহলে এইখানে যে সমাধান করো লেখা রয়েছে, এটা তোমরা SW হিসেবে করবে। প্রথম SW হচ্ছে তোমাদের বইয়ের এই সমাধানটা, যে রাশেদ সাহেব কাল সকালবেলা উত্তর দিকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। এটা করার কিছুই নেই, এটা তোমরা বুঝেই গেছো অলরেডি যারা বুঝতে পেরেছো। অতঃপর বাঁক নিয়ে দক্ষিণে 4 কিলোমিটার এলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব তাহলে অতিক্রম করলেন? দূরত্ব হবে দুইটার যোগফল, আর হচ্ছে সরণ হবে হচ্ছে দুইটার বিয়োগফল। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে খাতায় তোমরা এটাই SW হিসেবে করবে। এরপরে হচ্ছে দ্রুতি এবং বেগ। একটা করে টপিকস পড়বো, আর ওইটার সাথে কিন্তু বেশ কিছু রিলেশন থাকবে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এতক্ষণ দূরত্ব আর সরণ পড়ালাম, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যখন দ্রুতি এবং বেগ পড়াবো তখনও কিন্তু এগুলোর সাথে কিছু মিল থাকবে, সেই মিলগুলো আমি যখন জিজ্ঞেস করবো তোমাদেরকে বলতে হবে। মনে করো স্কুল ছুটির পর আনিলা এবং নওশীন নভ থিয়েটারে গেল। দুজনেই বিকাল 5টায় রওনা করলো। তাদের বাসা দুইজনের দুই জায়গায় বাসা। তারা হচ্ছে কোথায় যাবে, একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় যাবে, যেটা নভ থিয়েটার আর কি বলেছে, সেখানে যাবে। দুজনেই বিকাল 5টায় বাসা থেকে রওনা করার কথা, মানে ফোনে তারা ঠিক করে নিল। আমরা এখন যেমন বের হতে গেলে বলি যে তুই অমুক সময় বের হবি, আমরা দুজনে একসাথে যাব, বা স্কুলে যে আমাদের দেখা হবে। এখন বাসার দূরত্বের উপর নির্ভর করে কে আগে পুষবে কে পরে পুষবে, কার কতটুকু সময় বেশি লাগবে, এটা নির্ভর করবে। তো দুজনের কথা ছিল 5টায় তারা বাসা থেকে রওনা দিবে। এখন আনিলা নভ থিয়েটারে পৌঁছালো 5টা 30 মিনিটে, আর নওশীন পৌঁছালো হচ্ছে 5টা 10 মিনিটে। কে তাহলে দ্রুত বেশি, কে তাড়াতাড়ি গেল বলো তো? অবশ্যই এখানে নওশীন তাড়াতাড়ি। হ্যাঁ, নওশীন। হ্যাঁ, ওকে, নওশীন তাড়াতাড়ি গেল। আর যেহেতু নওশীনের মাত্র 10 মিনিট সময় লেগেছে, আর আনিলার 30 মিনিট সময় লেগেছে। এখন কে বেশি দ্রুত গেল? তোমরা অবশ্যই এটা বলতে পারলে যে নওশীন অবশ্যই দ্রুত গেল, কারণ নওশীন সমপরিমাণ দূরত্ব আনিলার চেয়ে 20 মিনিট কম সময়ে অতিক্রম করেছে। আরেকটা উদাহরণ যদি দিই, যে রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, আর শাহিন পৌঁছালো 40 মিনিটে। কিন্তু দুজনের বাড়ির দূরত্বটা যদি আলাদা হয়, দেখো যে রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1600 মিটার, আর শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2000 মিটার। কে বেশি দ্রুত গেল? এখানে রবিন কম দূরত্ব অতিক্রম করেছে এবং শাহিন বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখানে বের করতে গেলে আমাদের আরো একটা জিনিস মেজারমেন্ট করতে হবে। যেহেতু দেখো দুজনের বাসার দূরত্বটা আলাদা এবং দুজনের টাইমিংটাও আলাদা, সেজন্য এখান থেকে কে বেশি দ্রুত গেল বা কে আগে গেল কে পরে গেল, এটা বের করার জন্য আমাদের একটা কাজ করে নিতে হবে। কে বেশি দ্রুত গেল তা বের করতে আমাদের যেটি করতে হবে, নির্দিষ্ট সময়ে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। মনে করি এই নির্দিষ্ট সময় ব্যবধান হলো 1 মিনিট। আমি ধরে নিলাম যে এদের মাঝখানের ব্যবধান হচ্ছে 1 মিনিট। এখন দেখো রবিন কি করেছে, 20 মিনিটে গিয়েছে 1600 মিটার। তাহলে 1 মিনিটে কত হবে? 1600 ভাগ 20 হবে
ভালো করে খেয়াল করো, যদি 20 মিনিটে যায় 1600 মিটার, তাহলে 1 মিনিটে কত যাবে? 1600 ভাগ 20 ভাগ করলে আমরা পেলাম এটা হচ্ছে 80 মিটার। অন্যদিকে শাহিন কত? 40 মিনিটে শাহিন গিয়েছে হচ্ছে 2000 মিটার, তাহলে 1 মিনিটে গেছে 2000 ভাগ 40, তার মানে 50 মিটার। এখন দূরত্ব কে বেশি অতিক্রম করেছে? অবশ্যই রবিন, যেহেতু রবিন 80 মিটার গিয়েছে আর শাহিন হচ্ছে 50 মিটার গিয়েছে, তাহলে রবিন বেশি দ্রুত স্কুলে গেল, কারণ হচ্ছে রবিনের অতিক্রান্ত দূরত্ব বেশি ছিল। যে কারণে বলছি যে রবিন বেশি দ্রুত স্কুলে গেল, কারণ সে 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম? যে কোনো গতিশীল বস্তুর দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এটাকে আন্ডারলাইন করো। যদি দ্রুতির সংজ্ঞা আসে তাহলে লিখতে হবে যে কোনো গতিশীল বস্তুর দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অথবা এভাবে লিখতে পারো, একক সময়ে কোনো গতিশীল বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই অতিক্রান্ত দূরত্বকেই আমরা দ্রুতি বলবো। সংজ্ঞাটা আমি সুন্দর করে নেক্সট ক্লাসে, অর্থাৎ যেদিন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সবগুলো সংজ্ঞাই আমি সুন্দর করে লিখে দিব। আপাতত তোমরা এতটুকু আন্ডারলাইন করো। তাহলে দ্রুতি সমান সমান আমরা কি পাচ্ছি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সূত্রটাকেও তোমরা আন্ডারলাইন করে রাখো, বক্স করে রাখো। যে কোনো সূত্রকে আমরা বক্স করে রাখবো, যেন এই সূত্রটা পরবর্তীতে আমরা মনে রেখে ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে গাণিতিক কিছু সমস্যা থাকে, বিজ্ঞানেও কিছু ম্যাথ করতে হয়, ঠিক আছে? এরকম ম্যাথ যখন করতে হবে, বিশেষ করে ফিজিক্সে, মানে ফিজিক্স পার্ট, এটা বিজ্ঞানের ফিজিক্স পার্ট, পদার্থবিজ্ঞানের পার্ট এটা, তো এই পার্টে তোমাদেরকে অনেকই ম্যাথ করতে হতে পারে। তাহলে আমাদের সূত্র হচ্ছে দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব মাপা হয় মিটারে, একে সংক্ষেপে মি লেখা হয়, আর সময় মাপা হয় সেকেন্ডে, এজন্য একে সংক্ষেপে সে লেখে ডট দিলে সেটাকে আমরা সেকেন্ড বুঝি। এটা বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে যে একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে দ্রুতি কত হবে? তাহলে আমরা সূত্র জানি কি? এখানে অবশ্যই তোমরা লিখবে আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। অবশ্যই এখানে এই কথাটা লিখবে, আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। এটা করার আগে তোমরা শুরুতে আগে কি লিখবে? অঙ্কে কি করো? দেয়া আছে লিখি না আমরা, যে অঙ্কে যে মানগুলো দেয়া থাকে এরকম করে লিখবে যে দেয়া আছে সময় সমান সমান 3 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব সমান সমান 60 মিটার। আমরা জানি পরে লিখবে, আগে লিখবে দেয়া আছে সময় সমান সমান 3 সেকেন্ড আর অতিক্রান্ত দূরত্ব সমান সমান 60 মিটার। তারপরে লিখবে আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হচ্ছে 60 মিটার আর সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে 20 হয়, আর 60-এর সাথে যেহেতু মিটার আছে আর 3-এর সাথে যেহেতু সেকেন্ড আছে, এককটা হবে মিটার পার সেকেন্ড। এটাকে পার বলে, ঠিক আছে? এটাকে বাঁকা করে যে চিহ্নটা দেওয়া রয়েছে এটা হচ্ছে পার বলে, মিটার পার সেকেন্ড বলে, ঠিক আছে? একক হিসেবে অবশ্যই লিখতে হবে। ধরো এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসলো, এটা আসবে হচ্ছে তোমার গয়ে আসবে, প্রয়োগমূলক যে প্রশ্নটা থাকে সেখানে আসবে, সেখানে নম্বর থাকে 3। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর নম্বর হচ্ছে 3। 3-এ ধরো তোমাকে 3 পেতে হবে। এর জন্য তুমি যদি শুধু দেয়া আছে কতটুকু এইটুকু লিখতে পারো ভালো মতো ঠিক করে ধরে, তাহলে 1 পাবে। এরপরে সূত্র লিখবে, তার জন্য 1 পাবে। তোমরা যদি অঙ্কটা তোমাদের ভুলও হয়, সূত্র যদি ঠিকঠাক করে লিখতে পারো তাহলে 1 নম্বর পাবে। এবং ফাইনালি হচ্ছে সমাধান করব কি মিস, এখানে যে একটা দিয়েছেন আলিনা ও রুবিকটাও কি সমাধান করব? কোথায়? প্রথমে যে একটা কাজ দিলাম, জি মিস। হ্যাঁ ওই কাজটা তো তোমাদের SW দিয়ে রাখলাম। ওই যে রাশেদ সাহেব উত্তর দিকে এত মিটার গেল এত মিটার গেল, আর এখানে এটা তো করে দেওয়া রয়েছে। তারপরে যেটা সমাধান দিয়েছেন আমি শেষে বলবো বাবা, তোমরা কথা বলো না, আমি লাস্টে বলবো যে কত পৃষ্ঠার কোনটা কোনটা SW দিলাম, আমি বলতেছি, ঠিক আছে?
যেটা পড়তেছো মিস সেটা আগে বোঝার সমাধান চেষ্টা করো। করলে তো লেখা আছে যে রাশেদ সকালবেলা ওইটা SW। হ্যাঁ, ওটা একটা 88 পৃষ্ঠার সমাধান করো একটা SW। আর হচ্ছে এই যে এখন যেটা আবার বলবো 89 পৃষ্ঠায় এই যে সমাধান মিস করো লেখা নাজিয়া আছে। সামি যে হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এটা একটা SW। এই দুইটা থাকবে, আরো যদি নেক্সট আসে তাহলে সেগুলো থাকবে, আমি পরে বলছি। তাহলে তোমরা কি করে মিস একটু করবে আবার বল। পরে বলবো, চুপ থাকো এখন সবাই, পরে বলবো। SW কোনটা কোনটা দিলাম আমি পরে বলছি, আগে পড়িয়ে নিই। এরপরে তাহলে কি করতে হলো আমাদের? দূরত্ব বাই সময়। এখন যদি তুমি অঙ্কটা পুরোটা করেছো, করে জাস্ট এতটুকু 20 লিখে রেখে দিয়েছো, এই যে একক লিখনি, তাহলে কিন্তু তুমি 1 নম্বর কম পাবে। পুরো অঙ্কটা করেছো কিন্তু মিটার পার সেকেন্ড এই কথাটা লিখনি, তাহলে কিন্তু তুমি 1 নম্বর কম পাবে। এখানে এটা হচ্ছে কিন্তু ভাগের চিহ্ন, মানে দূরত্ব বাই সময়, দূরত্ব ভাগ সময় সূত্র, সেটার কারণে মিস এখানে হচ্ছে এইখানে বাইকটা। কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এই মিটার পার সেকেন্ড এই কথাটা যদি না লিখো, ঠিক আছে, এই যে 20 মিটার পার সেকেন্ড লেখা আছে, এই কথাটা যদি না লিখো তাহলে 1 নম্বর কম পাবে। অ্যান্সার বের ওকে করার মিস। পরেও নম্বর কম পাবে। আমি নম্বরটা ভাগ করে বলে দিলাম, সূত্র দেয়া যেটা থাকবে সেটা লিখলে 1 নম্বর, সূত্র লিখলে 1 নম্বর, এবং লাস্টে ক্যালকুলেশন করে এককটা আনলে 1 নম্বর, এই টোটাল হচ্ছে 3 নম্বর। এবার দেখো, কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা জিনিস আসতেছে। আমরা দ্রুতি যেটা জানলাম, সেই দ্রুতিটা যদি কোনো নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটাকে বলা হবে বেগ। মনে করো লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তাহলে তার বেগ কত হলো? তাহলে বেগ কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে 15 মিটার 10 সেকেন্ড গেছে, তাহলে 10 সেকেন্ড 15কে 10 সেকেন্ড দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড। কোন দিকে গিয়েছে সেটা বলেছে উত্তর দিকে, এটাও অবশ্যই উল্লেখ করতে হবে যে লুবাবা এত মিটার পার সেকেন্ড উত্তর দিকে গিয়েছে। এখন বেগের দেখো মান বলার সাথে সাথে দিকও উল্লেখ করতে হচ্ছে। আমরা একটা নির্দিষ্ট মানও পেয়েছি, আবার কোন দিকে গিয়েছে সেটা উল্লেখ করতে হচ্ছে। কারণ হচ্ছে বেগের মান এবং দিক উভয়ই আছে। মানও যেমন আছে 1.5, আবার দিকও আছে উত্তর দিক। এই যখন মান এবং বেগ দুইটা দিক উভয় থাকে, সেটাকে পরবর্তীতে আমরা জানবো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বলে। ওগুলো তোমাদের এখন জানার বিষয় নয়, পরবর্তীতে জানবো যে যাদের মান এবং দিক উভয় থাকে তাদেরকে ভেক্টর রাশি বলে, আর যাদের শুধুমাত্র একটা দিক থাকে বা একটা মান থাকে তাদেরকে শুধু স্কেলার রাশি বলে। এই বিষয়গুলো পরবর্তীতে তোমরা আরো জানবে ডিটেলস। কিন্তু দ্রুতির শুধু মান আছে। আমরা বেগের দেখলাম মান এবং দিক দুইটাই আছে, কিন্তু এর আগে যেটা দেখেছিলাম দ্রুতি, সেটার কিন্তু শুধুমাত্র মান আছে। যেমন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পাক দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো দ্রুতির উদাহরণ। পাক দৌড় মানে হচ্ছে যে গোলাকার বৃত্তের চারপাশ দিয়ে যে 3 পাক বা 4 পাক হলে 400 মিটার, 300 মিটার, 200 মিটার এইভাবে বলা হয়, ওটাকে পাক দৌড় বলা হচ্ছে। এটাতে মোট যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা হচ্ছে দ্রুতি। এর কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ এটা হচ্ছে গোলাকার পথে, তুমি কিছুটা উত্তরে যাচ্ছ, কিছুটা দক্ষিণে, কিছুটা পূর্বে, কিছুটা পশ্চিমে, এভাবে তুমি গোলাকার সার্কেল আকারে ঘুরে যাচ্ছ, যার কোনো নির্দিষ্ট দিক নেই। শুধুমাত্র কি আছে যে 400 মিটার তুমি দূরত্ব অতিক্রম করতেছো, তাহলে শুধু মান আছে। নির্দিষ্ট কোনো দিকে 100 মিটার দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো বেগের উদাহরণ। কিন্তু যদি আমি নির্দিষ্ট দিক উল্লেখ করে দিই, যেমন আগে সোজা দৌড় হতো, বেশি জায়গা থাকলে মাঠে সোজা দৌড়গুলো হয় 200 মিটার বা 300 মিটার, আমি বললাম যে পূর্ব থেকে পশ্চিমে যাবে অথবা উত্তর থেকে দক্ষিণে যাবে, তাহলে এখানে মানও যেমন আছে দিকও আছে। এজন্য বেগটা হচ্ছে বলা হচ্ছে যে উত্তরে গেছে 1.5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে গেছে, সেই কারণে বলা হচ্ছে যে এটার বেগের মান এবং দুটাই আছে। তাহলে এখান থেকে যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো দেখো সুন্দর করে রেখে দিয়েছে, যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তুর সরণ হলো ওই বিন্দু থেকে নির্দিষ্ট দিকে দূরত্বের সমান। আর আরেকটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে সরণ কি জেনেছিলাম, সেটার সাথে সম্পর্কিত হচ্ছে বেগ। আর কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সরণটা আবার হচ্ছে ওই দূরত্বের সমান। তাহলে দুইটা বিষয় এখানে ভালো করে মনে রাখতে হবে।
এরপরে হ্যাঁ বলো। ম্যাম এখানে যে লেখা আছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তু সরণ হলো ওই বিন্দু থেকে নির্দিষ্ট দিকে দূরত্বের সমান, এটা একটু বুঝাবেন? ওই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সমান মানে হচ্ছে যে ওই যে প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম যে প্রথমে 10 মিটার গেল, পরে 4 মিটার পিছনে ফিরে আসলো, তাহলে ওই 10 থেকে 4 বাদ দিলে আমরা তার অতিক্রান্ত দূরত্ব বা সরণটা পাচ্ছি। এটাই বোঝানো হচ্ছে যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তু সরণ হলো। এখন তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যে আবার ওই বিন্দু থেকে ব্যাক করে আবার সামনের বিন্দুতে আসতে শুরু করেছো, তখন কিন্তু এটা আমাকে বিয়োগ করে বের করে নিতে হচ্ছে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দু হতে হবে, বাট ওই নির্দিষ্ট বিন্দু থেকে দ্বিতীয় নির্দিষ্ট বিন্দু থেকে আবার তৃতীয় নির্দিষ্ট বিন্দুতে গেলে আবার সরণটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এই সবাই মিউট করে রাখো। কে আনমিউট করছো কে? এই দেখো তো কে আনমিউট করছে। নূরে জান্নাত নামিরা। এই নূরে জান্নাত, নূরে জান্নাত। ম্যাম ও এখনো আনমিউট। যারা আমাকে পার্টিসিপেন্টের পিক পাঠাও তারা আছো? তাসফিয়া আছো? জি মিস আছি। আচ্ছা পাঠিও, হ্যাঁ মনে করে পাঠিও। আচ্ছা, এরপরে আমরা নতুন একটা টপিক জানবো, সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। মনে করো একটি মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। চালক অ্যাক্সিলারেটর চাপলেন, ফলে মোটরসাইকেলটি আরো বেশি বেগে যেতে লাগলো। মনে করা যাক প্রতি সেকেন্ডে মোটরসাইকেলের বেগ 5 মিটার করে বেড়ে যাচ্ছে। এখন মোটরসাইকেলটির আদি বা প্রাথমিক বেগ ছিল, যেহেতু 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে শুরুতেই এর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এরপরে যত বেশি দূরত্ব অতিক্রম করতেছে সে হচ্ছে 1 সেকেন্ড পর পর এরকম 5 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতেছে। তাহলে প্রথমে 20 ছিল, এবার 2 সেকেন্ডে যে এভাবে হচ্ছে তোমার 30, এরপরে 3 সেকেন্ডে যে আরো 5 যোগ করতে করতে এরকম ধরো 45 মিটার পার সেকেন্ড হলো। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তা হলো ত্বরণ। তাহলে এই যে 1 সেকেন্ডে 25 ছিল, 2 সেকেন্ডে 30 হলো, 3 সেকেন্ডে 35 হলো, 4 সেকেন্ডে 40 হলো, এইভাবে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে। আবার কে আনমিউট করছে? মিস মিফতাহুল জান্নাত সুরাইয়া। এই মিফতাহুল জান্নাত, তোমাদের এত কথা, এত দিন হয়ে গেল ক্লাস করা, তোমরা এখনো বোঝা শিখলে না যে মিউট করে রাখতে হয়। মিউট না করে একের পর এক ফ্যামিলির গল্প আমাদেরকে শোনাও, এটা ঠিক? ভিডিওটা তো আবার ইউটিউবে দেওয়া হয়, তোমাদেরই তো বুঝতে কষ্ট হয়। তোমরাই তো যারা মিসিং বিভিন্ন কারণে, সমস্যার কারণে ক্লাস করতে পারো না, তাদের তো পরবর্তীতে প্রবলেম হয় ক্লাসটা করতে, কারণ আওয়াজ হয় অনেক বেশি, আর অল্প একটু শব্দ ভিডিওতে রেকর্ডিংয়ে এত বেশি শব্দ হয় যে ভিডিওটা শুনতেই বোরিং লাগে। তারপরেও যারা ক্লাস করতে পারে না বা বিভিন্ন সমস্যার কারণে প্রথমে ক্লাসটা না বুঝলে শেষের দিকে আবার হয়তো অনেকে বের হয়ে যাচ্ছে নেট প্রবলেমের কারণে, শোনা যায় না, এই সবগুলোর কারণেই কিন্তু তোমাদের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হয়। তোমরা এরকম করলে ইউটিউবে ক্লাসটা ভালো আসে না। তাহলে কি হলো, প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তা হলো ত্বরণ। এখানে প্রতি সেকেন্ডে যেহেতু 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, সুতরাং ত্বরণ হলো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে এত মিটার দূরে জান্নাত, মিস ওয়বা ইসলাম।
কে? সৈয়বা ইসলাম। তৈবা ইসলাম। কি হচ্ছে বাবা, তোমরা এরকম করতেছো কেন? কিন্তু অ্যাকচুয়ালি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বলেছে, কারণ হচ্ছে এত মিটারে এত সেকেন্ড যাচ্ছে, বা এত সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করতেছে, যার কারণে এখানে মিটার পার সেকেন্ড বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিতে হবে। এই যে এখানে স্কোয়ার লেখা, এটা 2 লেখা, বাংলায় যেহেতু তোমাদের সবগুলো মান সংখ্যাগুলো বাংলায় দেওয়া, তাই জন্য এখানে 2 লেখা, কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারই অ্যাকচুয়াল এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের মোট বৃদ্ধি বা মোট সময় জানা থাকলে সহজেই আমরা ত্বরণ বের করতে পারি। এখন বেগ হতে গেলে দুইটা দূরত্ব অতিক্রম করতে হবে, প্রথমে কতটুকু গিয়েছে এবং শেষে কততে যেয়ে থামলো, এরকম আদি বেগ এবং শেষ বেগ দুইটা কথা উল্লেখ থাকতে হবে। তাহলে এখানে শুরুতেই বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড, এই জন্য এটাকে বলা হয়েছে আদি বেগ। আর শেষ বেগ কত হলো, এরকম 5 সেকেন্ড পরে আমার হলো হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। এবার এই যে দুইটা বেগের পার্থক্য পেলাম, তাহলে কি করতে হবে, মোট বৃদ্ধি হচ্ছে 45 থেকে 20 যদি বাদ দিই, তাহলে আমার এত মিটার পার সেকেন্ড হবে। আর যেহেতু মোট সময় লেগেছে হচ্ছে 5 সেকেন্ড, আমি যেহেতু 1 সেকেন্ড পর পর চেঞ্জ করেছি, প্রথমে কি করতে হলো, শেষ বেগ থেকে প্রথম বা আদি বেগটাকে বিয়োগ করতে হলো, করে সেটাকে আমরা মোট বেগ বৃদ্ধিটা পেলাম। এরপরে সময় যতটুকু ছিল, মোট সময় লেগেছিল 5 সেকেন্ড। এবার মেন ত্বরণের সূত্র হচ্ছে ত্বরণ সমান সমান বেগের মোট বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময়। এটাকে বক্স করো, ত্বরণ সমান সমান বেগের মোট বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট বৃদ্ধি বের করতে গেলে আদি বেগ আর শেষ বেগের পার্থক্য বের করতে হবে। অবশ্যই শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিতে হবে, কখনোই আদি বেগ থেকে শেষ বেগ বাদ দিবে না, তাহলে ঋণাত্মক মান আসবে। আর ঋণাত্মক মান হয়ে গেলে সেটা ত্বরণ না হয়ে মন্দন হয়, এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবে, পরবর্তীতে মন্দনও আমি বলছি। তাহলে মোট বেগের বৃদ্ধি বের করতে গেলে শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিবে। আর মোট কতটুকু সময় বলো, আমরা কত পর্যন্ত মানে শেষ বেগ পর্যন্ত কত যাব? এই যে এখানে 45 মিটার দেওয়া আছে, এখানে 45 মিটার দেওয়া আছে, 45 তোমার ম্যাথে যেরকম মান দেওয়া থাকবে, তোমাকে যদি আমি 50 বলি শেষ বেগ, তাহলে তুমি 50 বলবে। আমি শুরুতে যদি বলি 10 মিটার, পরেরটা বলি যে হচ্ছে যে 20 মিটার, তাহলে 20 থেকে 10 বাদ দিতে হবে। এরকম দুইটা বেগের মান দেওয়া থাকবে। কোশ্চেনে তো লেখা ছিল না যে 5 সেকেন্ডে যেতে হবে, এখানে 5 মিনিটের লেখা ছিল। এখানে 1 সেকেন্ড করে পাল্টাতে যাচ্ছে 5 সেকেন্ড পরে কত বেগ হয়েছে, লাস্ট বেগটাই কত দেওয়া আছে, 45 মিটার না? আর লাস্ট হচ্ছে সময়টা কত দেওয়া আছে, 5 সেকেন্ড না? তাহলে তো এরপর আর যেতে পারবে না, এরপর আর উল্লেখ নেই, তাহলে তার আবার এরপর আর হতে পারে না। তাহলে যেটা লাস্ট আছে ওটাই শেষ বেগ, সেটাই শেষ সময়, মোট অতিক্রান্ত সময়। ওকে মিস। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করে নিয়ে আমাদের মোট বেগ বৃদ্ধি পাবো, এরপরে মোট সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এককটা পেয়ে যাব। অবশ্যই তোমরা এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে, অবশ্যই এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে। তাহলে সংজ্ঞা হিসেবে যদি ত্বরণ কাকে বলে আসে, তাহলে লিখতে হবে, আন্ডারলাইন করে রাখো, ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি, এটা হচ্ছে ত্বরণ। মিস আমাদের কি কালকে স্কুল হবে? ক্লাস জি মিস। এখনো যেহেতু কোনো নোটিশ পাও নাই, তার মানে তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে? যখন নোটিশ পাবে তখন বুঝবে যে তোমাদের ক্লাস হবে না। যতদিন পর্যন্ত তোমরা কোনো অফিসিয়াল নোটিশ না পাচ্ছ। হ্যাঁ, সাফিয়া মিস বলছে আমাদের তো কালকে হবে না। তোমাদের কালকে থেকে তো কিন্তু আমাদের হবে না মনে হয়। তোমাদের কি মিস কি গ্রুপেটা দিয়ে দাও হবে কাল হবে কি? না, শোনো, তোমাদেরকে কি কোনো টিচার বলেছে যে কাল থেকে আর ক্লাস হবে না? ম্যাম কালকে পয়লা বলেছে তার জন্য বন্ধ। হ্যাঁ, কালকে আগামীকাল 14 এপ্রিল পহেলা বৈশাখ। হ্যাঁ,
আগামীকালের বিষয়টা ঠিক আছে যে 14ই এপ্রিল পহেলা বৈশাখের কারণে বন্ধ হবে, কিন্তু পরবর্তীতে ক্লাস যে বন্ধ থাকবে এটা কিন্তু তোমরা বলতে পারবে না। সাফিয়া মিস শুধু বলেছে যে কালকে কাল বন্ধ থেকে থাকবে। তো রোজা শুরু। রোজা শুরু হলেও অফিসিয়াল কোনো নোটিশ না পাওয়া পর্যন্ত তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে? এখনো পর্যন্ত কোনো নোটিশ আসে নাই, তার মানে ক্লাস হবে। যদি নোটিশ আসে তাহলে ক্লাস হবে না, ঠিক আছে? এখনই কেউ বলতে পারবো না আমরা যে ক্লাস হবে কি হবে না, যেহেতু কোনো নোটিশ আমরা অফিসিয়াল পাইনি, তারপরে ধরে নিতে হবে যে আমাদের ক্লাস হবে। কিন্তু আগামীকাল যেহেতু পহেলা বৈশাখের ছুটি, সেহেতু হয়তো কালকে ছুটি থাকবে, ঠিক আছে? ম্যাডাম তাহলে অনলাইন ক্লাস না হলে আমরা কিভাবে পড়াশোনা করবো? মানে আমাদের তো সিলেবাস দেওয়া হয় নাই। অনলাইন সেই ব্যাপারগুলো এখনো কিছুই আলোচনা হয়নি বাবা, যে ক্লাস তোমাদের ক্লাস হবে কি হবে না। তার আগে তোমাদেরকে এগুলোর ব্যাপারে ডিরেকশন দেওয়া হবে, এটা নিয়ে তোমরা এখনই চিন্তা করার কিছু নেই। তাহলে শোনো, আমি এ পর্যন্তই পড়ালাম, তোমরা একটা কাজ করবে। 2টা HW আমি তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে 88 পৃষ্ঠার সমাধান করো। সবাই ভালো করে খেয়াল করো, 88 পৃষ্ঠার সমাধান করো। রাশেদ সাহেব সকালবেলা উত্তর দিকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন, অথবা বাস নিয়ে দক্ষিণ দিকে 4 কিলোমিটার এলেন, তিনি কত দূরত্ব অতিক্রম করলেন এবং কত স্মরণ হলো। আর একটা হচ্ছে 89 পৃষ্ঠায় শুরুর দিকে দেখো, সমাধান করো। নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক ধরে 5000 মিটার 25 মিনিটে গেল, তাহলে তার দ্রুতি কত হলো? এই 2টা তোমরা হচ্ছে করবে। ওকে মিস। আরেকটা ছোট টপিকস আছে, টপিকসটা একটু পড়িয়ে দিচ্ছি। মন্দন, আমি কি বললাম? ত্বরণ আর মন্দন হচ্ছে বিষয়টা একই ধরনের, কিন্তু মন্দনটা হচ্ছে ঋণাত্মক দিকে। মানে হচ্ছে কি হবে যে দ্বিতীয়টা 89 পৃষ্ঠা, 88 পৃষ্ঠা আর 89 পৃষ্ঠা 2টা সমাধান করো। তৃতীয় নেই, দ্বিতীয় পর্যন্তই। এবার দেখো, উপরের উদাহরণে মোটরসাইকেলটির বেগ প্রতি 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছিল। এখন চালক যদি অ্যাক্সিলারেটর না চেপে ব্রেক চাপতেন, তাহলে মোটরসাইকেলটি ধীর গতি হয়ে যেত। আমি নিশি এর বেগ হয়তো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড কমতে থাকতো যদি ব্রেক না করতো, মানে অ্যাক্সিলারেটর যদি না চাপতে বা ব্রেক করতেন, তাহলে কি হতো? এটা আস্তে আস্তে করে গাড়ি স্লো হয়ে যেত। তখন কি হতো? এর বেগ 5 মিটার করে কমতে থাকতো। তাহলে মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতে থাকলো তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। আর এই ঋণাত্মক ত্বরণকে আরেকটা নাম বলা হয় হচ্ছে মন্দন, ঠিক আছে? যখন ত্বরণের মানটা ঋণাত্মক হবে তখন সেটাকে আমরা বলবো মন্দন। এটুকুই সংজ্ঞা লেখো, যে ত্বরণের মান যখন ঋণাত্মক হবে তখন সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলবো। আর অতিরিক্ত গাড়ির গতি এবং জীবনের যে ঝুঁকিটা রয়েছে, এই বিষয়গুলো তোমরা প্রতিদিনই দেখো। খবরের কাগজ খুললে, টিভি অন করলে আমরা দেখতে পাই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, অমুক জায়গায় এতজন মানুষ মারা গেছে, এতজন হয়েছে, এতজনের এই অবস্থা হয়েছে। এই যে অতিরিক্ত গতি কি করে, গাড়িগুলো সাধারণত প্রথমে দাঁড়িয়ে থাকে স্টপেজে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, যাত্রী নেই তাও দাঁড়িয়ে থাকে। যখন দেখে আরেকটা ওই ব্র্যান্ডেরই কোনো গাড়ি আসতেছে বা হচ্ছে সময় শেষের দিকে হয়ে গেছে, তখন এত বেপরোয়া গতিতে গাড়ি চালায় যে আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, গর্তে পড়ে যায়, বিভিন্ন গাছের সাথে ধাক্কা লাগে। এই কারণে যানবাহনের সমস্যা হয়ে আমরা অ্যাক্সিডেন্ট করে অনেককে হারাচ্ছি। এই যে অতিরিক্ত গতি হচ্ছে, গতি লাভ করার ফলে আমাদের জীবনের বেশ কিছু ঝুঁকি রয়ে যাচ্ছে। হয়তো কারো ফ্যামিলিতে একজনই উপার্জনক্ষম মানুষ আছে, সেই একজনই হয়তো সেই ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে তার ফ্যামিলি পুরোটাই ওখানে স্টপ হয়ে